আচ্ছা দিন যাবো আসতে তুলে নিয়ে যেতে পারবো। আমরা কিন্তু পেছনে ঘুরে বলতে ওই সাইডে ঘুরে কিন্তু বলে যাবে আমরা যাচ্ছি প্রাণের প্রিয় দিদিকে আমাদের সংঘের পক্ষ থেকে আমাদের প্রিয় বৌদি তিনি সরাসরি আজকে মঞ্চে দিদিকে সম্মান জানাচ্ছেন। উত্তরীয় দিয়ে, মোমেন্টো দিয়ে, স্মারক দিয়ে, ফুলের স্তবক দিয়ে সেই সঙ্গে দিদিকে সম্বর্ধনা জানানোর জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, দিদিকে পেয়েছি। অত্যন্ত আনন্দিত আজকে আমাদের এই সংঘের পক্ষ থেকে স্বর্ণালী সন্ধ্যায় দিদিকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রণাম। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা ওনার সাহায্য সহযোগিতা সব কিছু নিয়ে এগিয়ে যেতে পারবো। একবার সবাই মিলে জোরে করতালি দিয়ে সাহায্য করবেন। একটু দাঁড়ান থ্যাংক ইউ। এর আলাদা কাণ্ডারি তিনি আমাদের সবার সামনে থেকে লড়াই দিয়ে সর্বদিকে সাহায্য সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে এনেছেন। দাদাকে একটু আমরা সরাসরি মঞ্চ থেকে সম্মানিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। তাকে একটু উত্তরীয় স্মারক দিয়ে, ফুল দিয়ে আমাদের পক্ষ থেকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সোনারপুর উত্তর বিধানসভার সর্বস্তরের মানুষ এবং কৃতি ছাত্রছাত্রীদের বরণ করে নেবার এই সম্মানজনক মঞ্চে আমাকে আহ্বান করায় আমি আয়োজক রঞ্জন বৈদ্য এবং তার সহযোগী যারা আছেন তাদের প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই, শুভেচ্ছা, অভিনন্দন। আর সোনারপুর উত্তরে আমার সমস্ত পরিচিত সেই মানুষগুলো আছে যারা আমার সঙ্গে ঘামে ভিজেছে, যারা আমার সঙ্গে লড়াইয়ে থেকেছে, যারা আমরা মিছিলে হেঁটেছি একসাথে, যারা আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছি একসাথে, সেই সমস্ত আমার দেবতুল্য ভাই বোনেদের জন্যে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আমার প্রণাম। রঞ্জনের এই আহ্বান এত আন্তরিক, এত ভালোবাসা মাখা যে সব সময় ওর অনুষ্ঠানের প্রতি একটা আগ্রহ থাকে বরাবর। কারণ জানি যে সব সময় সমাজের কথা ভেবে, সমাজের মানুষের কথা ভেবে ও যে কোনো একটা পদক্ষেপ নেয়। যেমন আজ কৃতি ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হবে, যারা আগামী ভবিষ্যৎ। আজকে যারা তরুণ তরুণী তারাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই তাদের জন্যে, তাদের সম্মানার্থে, তাদের বরণের মধ্যে দিয়ে তাদের এই আত্মবিশ্বাস দেওয়া যে আমরা তো ওদেরই মুখের দিকে তাকিয়ে রয়েছি। আমরা যারা বাবা মা, আমরা চাই আমাদের সন্তানরা আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়ায়। এবং বিশ্বাস করুন, আজ আমি জনপ্রতিনিধি হয়ে বলছি, বারংবার আমার বিধানসভায় আমি বারবার যে কথাটা বলেছি যে গোটা রাজ্য এবং সোনারপুর, যাদবপুর জুড়ে প্রতিটি বাড়িতে বাবা মায়েরা একলা। আমাদের কৃতি ছেলে মেয়েগুলো চলে যায় ভিন রাজ্যে, আমরা এখানে একলা থাকি। একটা ফোন হাতে নিয়ে কখন আমার ছেলে মেয়েটার গলা কানে শুনবো। তাদের শরীর খারাপ হয়েছে জেনেও আমরা মায়েরা পারি না তাদেরকে মাথায় জলপট্টি দিয়ে দিতে, কারণ আমার থেকে অনেকটা দূরে হয়তো আমার সন্তান থাকে। এই যন্ত্রণা প্রতিটা মায়ের। তাই যে কথা আমি যাদবপুরে বলেছি আর যে কথা দেবাশিস দা সোনারপুর উত্তরে বলেছেন, কথা এক, যে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আর যাতে আমাদের রাজ্যের বাইরে না যায়, ভিন রাজ্যে যেতে হবে না আমাদের সন্তানদের। তারা আমাদেরই কোলের কাছে থাকবে, আমাদের সঙ্গে থাকবে,
আমরা তাদের ভবিষ্যতের উজ্জ্বলতা দেখব। আমাদের প্রেসারের ওষুধ, সুগারের ওষুধটা আমাদের সন্তানেরা কিনে আনবে। আমাদের শরীর খারাপে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার ডাকবে, আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে আগলে রাখবে। বাবা মা হিসেবে আর কি কিছু চাই আমরা আমাদের সন্তানদের কাছে? আর কিচ্ছু চাই না। তাই আজ ভারতীয় জনতা পার্টির যে সরকার গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গের এই নতুন সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, হিন্দু সমাজের নয়নের মণি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে কাজ দিয়ে শুরু করলেন তার জয়যাত্রা, যেভাবে তিনি তার প্রতিটি বিধায়ককে বলে দিয়েছেন যে আগামী দিন উন্নয়নের পক্ষে, আগামী দিন সন্ত্রাসের বিরুদ্ধে, আগামী দিন দুর্নীতির বিরুদ্ধে, আগামী দিন কাটমানির বিরুদ্ধে প্রতিটি বিধায়ক সোচ্চারে লড়াই করবে মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের পাশে। তাই আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এবং আমার যাদবপুরের প্রতিটি মানুষের কাছে আমি বিধায়িকা হিসেবে অঙ্গীকারবদ্ধ। আপনাদের জন্যে যে যে অঙ্গীকার করেছি সেই প্রতিটা অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আবার এই কথা দিলাম, নতমস্তকে প্রণাম জানালাম। যারা আমার মাতৃতুল্য পিতৃতুল্য এখানে আছেন, যারা আমার বড় ভাই বড় বোন এখানে আছেন, এবং আমার বন্ধুরা, আমার ছোট ভাই বোনেরা সবাই ভালো থাকুন। আসুন, এক নতুন সূর্যোদয় হয়েছে পশ্চিমবঙ্গে। তাই সেই সূর্যোদয়ে আমরা সেই রাঙা আলোয় মাখামাখি হয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে এক নতুন দিগন্তের পথে এগিয়ে দিই। আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আমার এটাই প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের ছেলে মেয়েগুলোকে অনেক অনেক আশীর্বাদ। এগিয়ে চল বাবা, এগিয়ে চল মা, তোদের জন্যে চরই বেতি, চরই বেতি, চরই বেতি। নমস্কার। উনি ভীষণ কাজের মানুষ। ওনার খুব এই কম দিনে ওনার যে কাজের ইচ্ছা, ওনার যে কাজের পরিধি, এটা আমরা অনেকটা উপলব্ধি করতে পেরেছি। আমরা গর্বিত এইরকম একজন মানুষকে আমরা সোনারপুর উত্তর বিধানসভায় বিধায়ক হিসেবে পেয়েছি। প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহোদয়ের জন্য আরও একবার আমরা করতালি চেয়ে নেব এবং এই মঞ্চ থেকে আমরা ওনাকে উৎসাহ প্রদান করব, যাতে করে উনি আগামী দিনে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যান, তার উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। এরপরে আমি একটু সামনে ডাকবো, এই দুবার এসেছিলেন, তার একজন ছায়া সঙ্গী যাকে আমরা কাছে পেয়েছি। তিনি আমাদের লাস্ট ইলেকশনে সবসময় আমাদের অভিভাবকত্ব দায়িত্ব নিয়েছিলেন। তিনি আমাদের কাছের মানুষ, প্রমোদ সিং। একবার জোরে করতালি দেবেন। প্রমোদদাকে আমি বলবো দেবাশিস একটু সংবর্ধিত করবার জন্য, আর সেই সঙ্গে গোবিন্দকে বলবো একটু দাদাকে ফুল দিয়ে সংবর্ধিত করার জন্য। আমি অনেকবার একবার জোরে করতালি দেবেন, প্রমোদদার জন্য জোরে করতালি দেবেন। গোবিন্দ, ঠিক আছে, থ্যাংক ইউ। দেবাশিস একটু স্যারকে সরে বসে যাও। একটু স্মারক দিয়ে আমাদের পক্ষ থেকে পুষ্প এবং একটি মোমেন্টো দিয়ে দাদাকে একটু আমরা সম্মানিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা রাখবো বারবার আমাদের ডাকে এভাবে সাড়া দিয়ে নর্থ বেঙ্গল থেকে, নর্থ কলকাতা থেকে আমাদের সঙ্গে সাহায্য করবেন, এই আশা রেখে আমি দেবাশিসকে বলছি একটুখানি স্যারকে, আমাদের স্যারের সামনে যারা সম্বর্ধিত হওয়ার জন্য এসেছেন, একটু পরপর দু একজনকে দিয়ে তারপর স্যারকে আমরা করতে বলবো। মনোজিৎ হালদার, তিনি একটি স্যারকে হর হর মহাদেব, আমাদের জয় শিব শঙ্কর, জয় শিব শম্ভু বলি, তো তার একটা প্রতিকৃতি দিয়ে স্যারকে একটু সম্মানিত করলেন। এরা আমাদের হনুমান মন্দির, সেই গোয়ালবাটি হনুমান মন্দির পক্ষ থেকে তিনিও, তারাও স্যারকে একটু সম্মানিত। থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে। তোমার একটা পার্ট না।
অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। দেবাশিসদার হাতে দিন ম্যাডাম, দেবাশিসদার হাতে দিন ম্যাডাম, দেবাশিস স্যারকে দিয়ে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে খেয়াদাও হাই স্কুলের মাধ্যমিক স্টুডেন্টরা, ওরা সংগঠিত হচ্ছে আমাদের স্যার দেবাশিস ধর মহাশয়ের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ খেয়াদাও হাই স্কুলের স্টুডেন্টদের জন্য রাধানগর কৃতি স্টেশনের পক্ষ থেকে। ম্যাডাম একটু ট্রেটা সরান, ছবিটা করব। অভিষেক একটু রেডি করে দাও স্টুডেন্টদের। দাদা সামনে একবার দিকে থ্যাংক ইউ দিয়ে স্টুডেন্টদেরকে বই দাদা একটু ঘুরে এদিকে। মেডেল, দাদা ঘুরে স্মারক, মৃণাল দা এদিকে একবার। স্যার উঠবেন না স্যার। আমন্ত্রিত ইনকমপ্লিট জিনিস আসছে, কেমন একটু দেখে নাও, যারা ওখান থেকে রেডি করে দিচ্ছ। ডান, আমি একটু উপরে যাচ্ছি, আমরা উঠে এসেছি। ওরে তোমরা একটু হাসো, আইপিএস স্যার দিচ্ছেন, হাসো। কি টুইট করি এক্ষুনি আমাকে স্বপন দাশগুপ্ত মহাশয় স্বাগতম। স্বপন দাশগুপ্ত মহাশয় স্বাগতম। স্বপন দাশগুপ্ত মহাশয় স্বাগতম। স্বপন দাশগুপ্ত মহাশয় সবার আমাদের সকলের নয়নের মণি, আমাদের উন্নয়নের কাণ্ডারি, দুজনেই এখানে আছেন। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, আমাদের সকলের প্রাণের প্রিয় মানুষ, খোলা হাওয়া সংস্থার সম্মানীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের উজ্জ্বল নক্ষত্র, বাংলার দিশারি, আগামী দিনে ভবিষ্যতের রূপরেখা তৈরি করার অন্যতম কাণ্ডারি আমাদের প্রাণের প্রিয় স্যার আমাদের স্বপন দাশগুপ্ত মহোদয়। তিনি নবনির্বাচিত শপথ নিয়েছেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, সেই সঙ্গে শপথ নিয়েছেন সোনারপুরের মানুষকে প্রবেশ করতে পারি, আধারের দ্বীপ চোখে জ্বালিয়ে নতুন স্বপ্নের আলোতে যাতে ভাসতে পারি। সম্মানীয় প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহোদয়, আমাদের প্রাণের প্রিয় বিধায়ক, আমরা ওনাকে ইতিমধ্যেই মঞ্চে সম্মানিত করতে পেরেছি। আমি আমাদের ক্লাবের এই সংস্থার সভাপতি সহ আমাদের উজ্জ্বল ব্যক্তিত্বরা, ক্লাবের সভাপতিরা আছেন, একটু ডাকবো আমাদের মেম্বাররা যারা আছেন, প্লিজ চলে। প্রশান্ত আমাদের অন্যতম আরো একজন আমাদের সংস্থার সঙ্গে যুক্ত, আপনার বিধানসভার। হ্যাঁ প্রশান্ত একটু মিডিলে স্যার, রঞ্জন একটু মিডিলে আসতে বলো। চলে আসুন, আমি দেবাশিসকে অনুরোধ করবো, পিনাকি, দেবাশিস, আমাদের পলাশ, আমাদের একটা অত্যন্ত একবার সকলে জোরে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা স্যারকে এইভাবেই কাছে পাবো। অনেক কম সময়ের মধ্যে তার গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে দিয়ে উৎসাহিত করলেন। এখানে শতাধিক ভাই বোনেরা বসে আছেন, তাদেরকে সম্মানিত করার যে সুযোগ তিনি আমাদের করে দিলেন, আমরা অত্যন্ত আনন্দিত স্যারের কাছে, ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়ের কাছে, যার হাত ধরে আগামী দিনের বাংলা নতুন শিক্ষায়, নতুন শিল্পে, নতুন ভাবনায়, নতুন ধারণায়, নতুন ধ্যান ধারণার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। স্যারকে আমাদের পক্ষ থেকে স্মারক, একটু উত্তরিত অক্সিজেন যাতে আমরা সব সময় পাই, পরিবেশ বাঁচিয়ে রাখার জন্য ছোট্ট একটু দিয়ে আমাদেরকে সম্বোধিত করলেন। স্যারকে স্যারকে বসুন। অনেকগুলো বছর আপনারা জানেন, একটা পরিচিত মুখ আমি পিনাকিদা, তো অনেক বিধায়কের সঙ্গে আমি দেখেছি, কাজ করেছি। আমি একজন বিধায়ককে দেখলাম, আমি আজকে সকালে আমার জন্মদাতা পিতা মাতাকে বললাম যে বাবা, মানুষ অনেক সময় ভুল করে অনেক কিছু চায়, আবার মানুষ না চাইতেই অনেক কিছু পেয়েও যায়। সোনারপুর উত্তর বিধানসভার মানুষ
এমন একজন মানুষকে নির্বাচিত করতে সক্ষম হয়েছেন যার চোখে মুখে একটাই স্বপ্ন, সোনারপুর উত্তরে কিভাবে ইন্ডাস্ট্রি আসবে। গতকাল স্যার আমাকে নিয়ে গিয়েছিলেন ডিএম অফিসে। ডিএম স্যারের চেম্বারে স্যার একটা ল্যাপটপে একটা গোটা সোনারপুর উত্তর বিধানসভার একটা সিনাপসিস তৈরি করেছেন। স্ক্রল করে করে দেখাচ্ছেন ডিএম সাহেবকে, আমরা তিনজন সেখানে ছিলাম। স্যার সব কিছুতে একটা দু চোখের স্বপ্ন ভরা জায়গা তৈরি করতে চাইছে আমাদেরকে সামনে রেখে। আমি বলবো স্যারের মতো একজন বিধায়ক আমরা পেয়েছি, আমরা অত্যন্ত ধন্য, গর্বিত। একবার জোরে সকলে করতালি দিয়ে স্যারের মতো মানুষকে যে সত্যিই উন্নয়ন করতে চায়, স্কুল ডেভেলপমেন্ট করতে চায়, স্পোর্টস ডেভেলপমেন্ট করতে চায়, হেলথ অ্যান্ড হাইজিন ডেভেলপমেন্ট করতে চায়, মানুষের অগ্রাধিকার দিতে চায়, আদিবাসীদের কাজগুলো করতে চায়, নারী শিশু কল্যাণ কাজ করতে চায়, শ্রমিকদের উন্নয়ন করতে চায়, ভেড়ি ফিশারির উন্নয়ন করতে চায়, এগ্রিকালচারের উন্নয়ন করতে চায়, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের উন্নয়ন করতে চায়, আবাস ও হাউজিং ডিপার্টমেন্টের উন্নয়ন করতে চায়। হাজার একটা উদাহরণ আমি কালকে দেখলাম। আমি স্যারকে আমার পক্ষ থেকে সেলাম কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আপনি এগিয়ে চলুন, গোটা মানুষ এলাকার আপনার সঙ্গে থাকবে, রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একসঙ্গে কাজ করব। স্যারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। স্যার অত্যন্ত ব্যস্ত, নিউট্রিয়া হর্সের সঙ্গে তার একটা মিটিংও আছেন, চলে যাবেন। স্যারকে আজকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্লিজ স্যার। সম্মানীয় ডক্টর স্বপন দাশগুপ্ত, আজকে পশ্চিমবঙ্গে যতজন শিক্ষাবিদ আছেন, মানে ওনার থেকে কেউ আরও সম্মানীয় যারা অনেকেই আছেন, ওনার পাণ্ডিত্যর সামনে আমি কাউকে এখনো দেখিনি। এবং রঞ্জন বৈদ্য আমাকে আপনাদের উদ্যোক্তাদের সঙ্গে আরও সম্মানীয় যারা অতিথি রয়েছেন, এই যে রঞ্জন এই উদ্যোগটা নিয়েছেন, আজকে দেখুন সব কিছুর একটা প্রয়োজনীয়তা আছে। আজকের দিনে আমরা আজকে মহান জঙ্গল রাজ থেকে মোদিজির ভাষায় আমরা জিতে এসেছি। এবং সব থেকে বড় কথা, 4 তারিখ একটা ঐতিহাসিক দিন, শুধু ভারতবর্ষের বুকে নয়, পশ্চিমবঙ্গের বুকে নয়, এটা কিন্তু ইতিহাসের বুকে একটা স্মরণীয় হয়ে থাকবে ওই দিনটি। ওই দিনটি না এলে আমরা যে কোথায় তলিয়ে যেতাম কেউ জানে না। ওই সম্পর্কে আমরা সমস্ত রকম আলোচনা করেছি। আজকে যেহেতু সময় খুব কম, আজকে আমাদের মঞ্চ তারকা খচিত। এরপরে আমাকে এমনিতে আমি 2টো প্রোগ্রাম আজকে সেরে এসেছি, আবার আরও একটা জায়গায় যেতে হবে। সেই জন্য ইচ্ছা না থাকলেও, মানে আমার ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু আমার মানে 6 সেন্স বলছে আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি। 2-4টে কথা বলে যাই। আপনারা এই আজকে এই আনন্দ, সবার চোখে মুখের যে বহিঃপ্রকাশ, মানে মন খুলে সবাই হাসছে, এই পাওনাটা আমার কাছ থেকে সব থেকে বড় পাওনা। এবং আমি যেহেতু এই কেন্দ্রে আপনাদের প্রার্থী ছিলাম, আপনাদের ভোটেই কিন্তু আমি বিধায়ক হয়েছি, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। যতদিন আমি আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো, আমি আমার কৃতজ্ঞতা স্বরূপ আমি একটা কাজই করতে পারি, আপনাদের জন্য প্রত্যেকদিন কিছু না কিছু কাজ করে দিয়ে যেতে চাই। এমন কিছু করে যেতে চাই যাতে আমাদের এই বিধানসভা শুধু নয়, রাজ্য এবং দেশ সব কিছু সমৃদ্ধ হবে। দেখুন, প্রত্যেকটা জিনিস আমি এ কদিন রঞ্জনের সাথে দিন 4-5 আগে বা একটু হয়তো আগে হবে, কয়েকটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম। যে বর্ষা তো এসে গেছে, সবাই আমরা আনন্দের মুডে আছি, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরছিল যে খুব তাড়াতাড়ি বর্ষা এসে যাবে। এমনিতেই সরকারের, মানে আগের সরকার যা করে গেছে, ফান্ড কোথায়, কিভাবে কাজ করব। ও আমাকে কিছু আশার আলো দেখায় যে এইগুলো আপনি করুন, বা এই জায়গা থেকে এই ফান্ড আমরা পেতে পারি, যেটা দিয়ে অ্যাটলিস্ট আমাদের কিছুটা হলেও তাৎক্ষণিক কিছু করে উঠতে পারবো। আপনারা জানেন যে এই বিধানসভার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেটা নিয়ে এখন আমি ডিসকাশনে যাচ্ছি না। আমরা কি করলাম, 3টে প্ল্যানিং করেছি। শর্ট টার্ম মানে ছোট করে, একটা মিডল টার্ম, একটা লং টার্ম। দেখুন, আজকের দিনে বিজ্ঞান এবং প্রযুক্তি যেখানে চলে গেছে, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে, মানে চাষবাস করার ক্ষেত্রে আমি বলছি যে
বিভিন্ন বিদেশি টেকনোলজি এসছে। একটা ছোট্ট বলছি যে ভার্টিক্যাল ফার্মিং, অনেক দেশের জমি নেই, আমাদের যেমন প্রচুর জমি, কিন্তু আমাদের পড়ে রয়েছে, চাষ করার সেভাবে আমরা ইউটিলাইজ করতে পারি না। যে দেশের জমি নেই তারা বিভিন্নভাবে চাষ করে, হাইড্রোপনিক্স আছে, অনেক রকম আছে। আরেকটা আছে হরিজন্টাল ফার্মিং। আমি মুম্বাইতে একজন ভদ্রলোকের সাথে দেখা করেছিলাম। ভদ্রলোক আইআইটি মুম্বাইয়ের ছাত্র, উনি খুব বড় কর্পোরেটে চাকরি করতেন। একটা সময়ে উনি চাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে কি করে জানেন, উনি চাষ করেন। 1 একর জমিতে বছরে কত টাকা রোজগার করে কোনো আইডিয়া বলুন? কেউ একজন বলুন কত হতে পারে? উনি চাষ করে 80 লক্ষ টাকা 1 একর জমিতে রোজগার করেন। চিন্তা করতে পারেন কোনোদিন? একজন আইআইটিয়ান চাকরি ছেড়ে দিয়ে, এবং সে যে জিনিসটা, ওটা অনেক বড় টেকনোলজি, বা উনি কী করেন সেগুলো পরে বলবো। তো আমাদের প্রত্যেক দিন কিন্তু বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। আমাদের প্রত্যেকটি ভাবনা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, আমাদের যেহেতু দেখুন জনসংখ্যা এবং তাকে সামঞ্জস্য রেখে আমাদের কিন্তু আয়ও বাড়াতে হবে, নাহলে শুধু সরকার সব কিছু করে দেবে, সরকার বিভিন্ন পথ দেখিয়ে দেবে, বাকিটা আমাদের করে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট আজকে গল্প বলি, তারপরে বক্তব্য শেষ করব। আমি আমাদের ডিআইজি হওয়ার আগে একটা ট্রেনিং হয় ন্যাশনাল পুলিশ একাডেমিতে। তো সেখানে একজন আইপিএস অফিসার, তার নাম হচ্ছে পারভিন কুমার, উনি আন্ধ্রা ক্যাডারের আইপিএস অফিসার। উনি এসেছিলেন আমাদের, বিভিন্ন ট্রেনিংয়ের প্রোগ্রাম, বিভিন্ন ক্লাস হয়, বিভিন্ন সাবজেক্টের উপর হয়, বিভিন্ন বিদেশের বিভিন্ন টেকনোলজি বা পুলিশিং বা অন্যান্য সাবজেক্টের ওপরে হয়। উনি এসেছিলেন একটা ক্লাস নিতে, মানে এডুকেশন সিস্টেম নিয়ে উনি আলোচনা করছিলেন। আমি বললাম যে স্যার আপনি আইপিএস হয়ে আপনি কি করে, উনি অন্ধ্র গভর্নমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশনের। আমি বললাম এটা কি করে সম্ভব, আপনি আইপিএস অফিসার হয়ে আইএস এর কি করে কাজ করছেন? আপনারা সবাই মনে রাখবেন যে জগনমোহন রেড্ডির বাবার নাম ছিল ওয়াই রাজশেখর রেড্ডি। তখনও কিন্তু আন্ধ্রা তেলেঙ্গানা ভাগ হয়নি। ওনার ওপরে মানে উনি ওই বীরাপ্পান বা এই নকশালদের ওপরে অনেক কাজ করেছিলেন। বীরাপ্পানকে যে এনকাউন্টার করেছিলেন, উনি একজন তার মধ্যে ওই ভদ্রলোক ছিলেন। তা মেরে দেওয়ার পরে, এনকাউন্টার হয়ে যাওয়ার পরে ওনার লাইফের ওপরে প্রচুর থ্রেট ছিল। একদিন ওয়াই রাজশেখর রেড্ডি ওনাকে ডেকেছিলেন, ডেকে বললেন যে তোমাকে আমরা ওই জঙ্গলের অপারেশন থেকে, মানে মাওবাদীদের এগেনস্টে যে অপারেশন হচ্ছে সেখান থেকে তুলে নিতে বাধ্য হচ্ছি, নাহলে তোমাকে যে কোনো দিন মেরে দিতে পারে। বললেন যে তাহলে কি করবো? বলছে তোমাকে কিছুদিনের জন্য শহরে রাখছি। বলছে তোমার কিছু চাহিদা আছে? বললো আমাকে যদি আপনি একটা সুযোগ দেন তাহলে আমি এই এডুকেশন, মানে হায়ার এডুকেশন এবং লোয়ার এডুকেশনে কিছু টেকনোলজি নিয়ে কাজ করতে পারি। তো বললেন যে তোমাকে করে দিলে কিছু বাধা তো আসবে, কারণ এটা আইএসদের পোস্ট, বাবুরা তো তোমাকে এত সহজে মেনে নেবে না। তো প্রথমে কিছু খুচরো ঝামেলা হয়েছিল, এটা সত্য। তারপরে কিছুদিনের মধ্যে উনি পুরো পিপিটি বানালেন কি করে এডুকেশন সিস্টেমকে, সরকারি এডুকেশন সিস্টেমকে ঠিক করবেন। আজকে আমরা সরকারি স্কুলগুলো দেখি কি করুণ অবস্থা। উনি সে বছর সেই সময় প্রায় 2500 বা 3000 কোটি টাকার গভর্নমেন্টের প্রজেকশন দিয়েছিলেন, বাজেট দিয়েছিলেন। কিছু এমন স্কুল তৈরি করে গেছিলেন জেলে বা একদম প্রত্যন্ত চাষিদের জন্য। ওটা কিন্তু মানে আবাসিক, মানে হস্টেলের ব্যবস্থা থাকবে, ওখানে থেকে অন্তত 210 দিন হস্টেলে থাকাটা বাধ্যতামূলক ছিল, কারণ ক্লাস অ্যাটেন্ড করতেই হতো। কয়েক বছরের মধ্যে এডুকেশন সিস্টেমে এতটা বদল এলো। আমরা তো বিভিন্ন ভাবি যে বেসরকারি স্কুল ছাড়া ওই স্ট্যান্ডার্ড অফ এডুকেশন হয় না। এমন একটা এডুকেশন সিস্টেম এলো, ওখান থেকে যখন হায়ার সেকেন্ডারি পাশ করে বেরোলো, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা আইআইটি বা আইআইএম এ ক্র্যাক করতে থাকলো। এরা গিয়ে ইসরোতেও গিয়ে বিভিন্ন সময় কিন্তু লেকচার দিতে যেত, বা ওই গেস্ট লেকচার হিসাবে। মানে আপনি ভাবুন, একজন জেলের ছেলে, একজন প্রত্যন্ত চাষির ছেলে এমন কিছু সিস্টেমের
মধ্যে পড়লো, কিন্তু তার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন কোথায় চলে গেল? নেপথ্যে কিছু মানুষের ভাবনা কাজ করেছিল, আর কিছু নয়। এটা কেন বললাম? যে এখন আমাদের 5 বছর শুধু কাজের সময়, আমাদের মানুষ জিতিয়েছেন, আপনারা জিতিয়েছেন। এবার আপনাদের সঙ্গে নিয়ে আমাদের এমন কিছু কাজ করতে হবে যেটা একটা যুগান্তকারী কাজ হয়। এই শুধু পশ্চিমবঙ্গে ওই রাজনীতির কচকচানি, এখান থেকে আমরা বেরিয়ে আসি। আমরা শুধু এমন একটা সিস্টেম তৈরি করে দিয়ে যাই যাতে এই যে মানুষের সারাদিন, আমি এখানে যবে থেকে প্রচার শুরু করেছিলাম একটা কথাই শুনতাম যে এই সালে এত ঝামেলা হয়েছিল, এতজন অ্যাটাক হয়েছিল, এ বাড়ি থেকে বেরোতে পারতো না, উনি মার্ডার হয়েছিল, অনেক কিছু। দেখুন, দুঃখ, বেদনা, যন্ত্রণা সকলের কম বেশি আছে। আপনার হয়তো বেশি আছে, আমার একটু কম আছে, আমার একটু বেশি আছে, অন্যজনের একটু কম আছে। অত্যাচারিত সকলে। কিন্তু এটাকে নিয়ে যদি আমরা পড়ে থাকি, আমরা কিন্তু এগোতে পারবো না। এগোনোটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি জায়গায়, মানে আমরা যে পিপিটিটা বানিয়েছিলাম, নিয়ে গেছি, ওই অনুযায়ী যদি আমরা শুধু আমাদের কনস্টিটিউয়েন্সি নয়, আমরা যদি পুরো পশ্চিমবঙ্গে কাজ করতে পারি। কারণ আমি চাকরি থেকে রিজাইন করার পরে বলতে পারেন গত 6-8 মাস বা একটু বেশি সময় আমি বিভিন্ন রাজ্যের সাথে এই নিয়েই কাজ করেছি, যে নতুন আইডিয়া, নতুন টেকনোলজি, নতুন ইনভেস্টমেন্ট ফরেন থেকে যেগুলো আসে, কিভাবে আসে। এই কারণেই আপনাদের বলছি যে সরকারি চাকরি একরকম, শিল্প আসবে, বিনিয়োগ আসবে, সরকার নিয়ে আসবে, তার ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবছেন, সিনিয়র লিডাররা ভাবছেন, সেটা আরেক রকম। আমাদের কেন্দ্র সরকারের অনেক সংযুক্তি প্রকল্প আছে, বা অনেক এমন কিছু প্রকল্প আছে যেখানে রাজ্যে এখনো চালু হয়নি, সেটা আমরা কেউ জানি না। কারণ আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বা এই সিস্টেমে কোনোদিন সরকারের সাথে কাজ করেননি, বা পুরনো যারা কাজ করেছেন, কেন্দ্রীয় সরকারের কত প্রকল্প আছে মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে কি হতে পারে কেউ জানেন না। আমাদের মাইন্ড সেট আপটাই এমনভাবে পুরনো সরকার করে রেখে দিয়েছে, আমরা ওই বেড়াজালটাকে ভাঙতে পারিনি। তো সেই জন্য সকলকে বলছি, সরকার আপনাদের জন্য, কেন্দ্রীয় সরকার প্রচুর কিছু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি ওই সবকে সাথ সবকা বিকাশ এমনি এমনি বলেননি। যদি আমরা ওনার ভিশনারিটা দেখি, তাহলে সত্যিই বুঝতে পারবেন যে উনি কি করে দিয়ে গেছেন আমাদের জন্য। অথচ আমরা এত পিছিয়ে রয়েছি, এই রাজ্য এত কিছু থাকা সত্ত্বেও যদি আগের সরকার সেগুলো অ্যাডপ্ট করতো, মানুষের অবস্থা এত করুণ হতো না। তো আমাদের সংকল্পপত্র দিয়ে আমরা এসেছি, সংকল্প তো আমরা রাখবই। সঙ্গে আমরা যদি প্রত্যেকে কিছু কিছু নতুন ভাবনা ভাবি এবং সেই অনুযায়ী কিছু কাজ করি, 10টা প্রকল্প ভাবলে 10টাই হবে না, 5টা তো হবে। যদি 2টোও হয়, নতুন তো কিছু আসবে, নতুন কর্মসংস্থান আসবে, নতুন ইনভেস্টমেন্ট আসবে, আমাদের ইকোনমিটা তো স্ট্রং হবে। তো এই ভাবনা ভেবে সকলে, আমি চাইবো, আশা করব আগামী দিনে এমনভাবে আমাদের সাথে জুড়ুন। আপনাদের শুধু আমি বলছি যে আমাদের সাথে জুড়তে, আমি নিঃসন্দেহে, বা আমাদের যারা এবার জিতে এসছেন প্রত্যেকে তার সাধ্যমতো কাজ করবেন। অধিকারী, অভিজ্ঞতা অনেক বেশি, দীর্ঘ সময় বাংলার ময়দানে শুধু রাজনীতি নয়, সামাজিক পাঠ্যক্রমকে সফল কৃতি ছাত্রছাত্রীদেরকে তিনি একটু সংগঠিত করছেন। নিজে হাতে প্রাক্তন IPS অফিসার, ভাই একটু পিছিয়ে স্যারের যান। হাত থেকে এই পাওয়া ছাত্রছাত্রীদের জীবনে অনেক বড় মাইলস্টোন হোক, এটা আমরা নিশ্চিতভাবে চাইবো। একবার সকলে জোরে করতালি দেবেন আমাদের প্রাণের প্রিয় বিধায়ক, আগামী দিনে বাংলার অন্যতম জায়গার যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন, ভারতবর্ষে আরও শক্তিশালী করবার জন্য কর্মসংস্থানের বিষয়ে তিনি আমাদের প্রিয় বিধায়ক। তিনি নিজে হাতে সম্মানিত করছেন আমাদের ছোট ছোট আগামী ভবিষ্যৎকে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতি, সফল এবং মেধাবী, তাদেরকে সম্মানিত করে উৎসাহিত করছেন। এই মঞ্চটা আজকে শুধুমাত্র একটা স্বর্ণালী সন্ধ্যায় নয়, এটা একটা ঐতিহাসিক মঞ্চ, যে মঞ্চেতে 3-4জন বিধায়ক, যারা পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিনিস্ট্রি চালানোর দায়িত্বের ক্ষমতা তাদের মধ্যে রয়েছে, এবং আগামী দিনে আমাদেরকে অনেক বেশি দূরত্ব নয়, কাছে এনে আমাদেরকে এগিয়ে দিতে পারেন। তার মধ্যে অন্যতম আমাদের স্যার এখানে উপস্থিত হয়েছেন। তিনি অনেক ব্যস্ত, তিনি বেরিয়ে যাবেন। তো তাকে আমরা এই মঞ্চ থেকে তিনি সরাসরি মোমেন্টো দিয়ে সাহায্য করলেন, উৎসাহিত করলেন। না ছেড়ে দে দাদা, দেওয়ার আর কোনো ইচ্ছে নেই।
স্যার এর মধ্যে স্যারও দুটো করে নেবেন, তারপর স্যার লাস্ট বলবেনও। স্যার তার মধ্যে একটু সরে যাও, একটু সরে যাও প্লিজ। আমরা স্যারও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, স্যারকে বলবো একটা আপনার সন্তান সমূহ একজন দুজনকে একটু সম্বর্ধিত করে আপনার একটু slow। অত্যন্ত মূল্যবান কথা আমাদের জন্য বলবেন। আমরা চেষ্টা করব আপনার কথা মনে রাখার জন্য, এবং সেই আকারে আগামী দিনে যাতে আমরা চলতে পারি সেই কথা আমরা নিশ্চিতভাবে মনে রাখবো। আমি সরাসরি আমাদের বক্তব্য রাখবার জন্য আবাসিক দলকে নির্বাচিত করে তাকে যে অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন, আপনারা হয়তো জানবেন না ওনার যে অবদান আজকে পশ্চিমবঙ্গ, তার যখন ইতিহাসটা লেখা হবে তখন আপনারা জানবেন যে আজ যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়, তার মধ্যে একটা দেবাশিস ধরের একটা বিরাট বড় একটা অবদান আছে। এই নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটা দলকে ক্ষমতায় আনার নির্বাচন ছিল না। এই নির্বাচনটা ছিল সারা পশ্চিমবঙ্গে বাঙালিদের প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার জন্যে। আমরা প্রতিকূলতাই থামিয়ে রাখতে পারেনি রাধানগর পিপল স্টেশনকে। সংঘের সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং সর্বোপরি আমাদের ক্লাবের সম্পাদক, সমাজসেবী তথা সকলের শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবক শ্রী রঞ্জন বৈদ্য মহাশয়ের নিরলস উদ্যোগ, দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় পিপল স্টেশনের একটাই অঙ্গীকার ছিল, সাধারণ মানুষের পাশে থাকা। বিগত বছরগুলিতে শ্রী শ্রী শ্যামা পুজোর সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, প্রতি বছর এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, শীতকালে দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের আর্থিক সহায়তা প্রদান করে চলেছে পিপল স্টেশন। এরপর আসে 2020 সালের সেই কঠিন সময়, যখন সারা দেশ জুড়ে কোভিড-19 মহামারী মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। সেই সময় ভারত সরকারের নির্দেশিকা এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পিপল স্টেশনের সদস্যরা নিজেদের ঝুঁকির কথা না ভেবে অসুস্থ মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন ওষুধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং রান্না করা খাবার। এরপর আমফানের মতো ভয়াবহ ঝড় যখন অসংখ্য মানুষের জীবন ও ঘরবাড়ি তছনছ করে দিয়েছিল, তখনও পরের দিন থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পিপল স্টেশনের সদস্যরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত, প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া এবং সুন্দরবনের দুর্গত অঞ্চলে খাদ্য, বস্ত্র ও পানীয় জল নিয়ে পৌঁছে গিয়ে মানুষের দুঃখ ভাগ করে নিয়েছিলেন তারা। এছাড়াও সারা বছর নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে মানুষের পাশে থাকার এই অঙ্গীকার আজও সমানভাবে পালন করে চলেছে রাধানগর পিপল স্টেশন। এই জোরে করতালি চেয়ে দেবো। এটা আমাদের পিপল স্টেশনের সব ভাই একটু শুধু ছোট ছোট
একটু সরে সরে সরে। অনেকগুলো রেডি করো, সরে সরে সরে। একটু পেছন দিকে যাও না প্লিজ, ঠিক সরে সরে রূপসা দে, এসো এসো রূপসা দাও। এসো, অনেক দূরে আছে, চলে এসো আস্তে আস্তে এসো। 10 জন এসে প্রথম 10 জনকে তোলো ওখান থেকে। সুমন আসো প্লিজ আসো, অনেকক্ষণ অপেক্ষা করছে আমার বোনেরা। এসো 10 জনকে পাঠাও, এসো। রিয়া বল প্লিজ, আমাদের আমাদের সবাই ছোট ছোট ঘরের ভাই বোনেরা অনেকক্ষণ অপেক্ষা করছে। একটু পাশে গিয়ে দিয়াশারা আছে, আমি বলবো সৌমিল আছে ওখানে, আমাদের সঙ্গের অনেক সদস্য প্লিজ একটু সকলে মিলে একটু সংবর্ধিত করার জন্য অনুরোধ করবো। হ্যালো, বলছি আমাদের ফার্স্ট ট্র্যাক মিউজিকের ব্যান্ড ঢুকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের সদস্যদেরকে বলবো একটু হেল্প করতে ওদেরকে একটু। সংবর্ধনার পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীদের আমাদের পুরস্কারটা চলে, প্রতি বছরে নয় এবারে চলছে। এটা আমাদের মঞ্চে যারা আছে আমরা সবাই আমরা খেয়ে দেবো। রূপসা তাকাও, রূপসা তাকাও। প্রধান শিক্ষক আমরা সকলেই চিনি, উনি নিজে একটু দাঁড়াও, দাঁড়াও, একসাথে দাঁড়াও। এবং উনি ই করো, হাসো, হাসো সন্ধ্যাতে হাসো। সমাজকে সফল ঠিক আছে। এবং মেধাবী ছাত্র জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বিভিন্ন জায়গা থেকে আগত কৃতি ছাত্রছাত্রীদের জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই শুভক্ষণে আমি এখন আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করে শোনাবো সেটি একটি আঞ্চলিক ভাষার কবিতা। কবির নাম শঙ্কর কুণ্ডু, কবিতার নাম স্বাধীনতার স্বাদ। এই স্কুলে আমি পড়তে আসি নাই গো, খেতে এসেছি খেতে। দুপুর রোদের আগুন পেট পুড়িয়ে খাক করে দিল যে। কখন দিবেন খেতে খেতে খেতে? বাপ বইল, যা বেটা স্কুলে যা, খেতে পাবি। ভর পেট খাবার প্রকল্প চালু করেছে সরকার। আমি তা স্কুলের মুখ দেখলাম। দিদিটাও যদি